কয়েকদিন আগে হলে আপনার নির্বাচনে গেলেই কি না গেলেই কি, এই লোকগুলো দেশ এবং জাতির শত্রু। নির্বাচন খুব তাড়াতাড়ি ওনারা করবেন না, কারণ আপনারা নির্বাচন যাবেন না, ধমক দেন। এই যে আপনাকে একটা বিরোধী অবস্থা ফেলছে, তা আপনি নন। আমি শ্রদ্ধেয় ইউনূস সাহেবকে বলতে চাই, এটার জন্য আপনি দায়িত্ব বহন করেন না। আপনি ভোট ডিসেম্বরে বলার পরই আপনার অন্য একজনকে বলে দিল জুনে, পরে আপনি এটা এন্ডোর্স করলেন। কিন্তু এই যে বিষয়টা, এর মধ্যে আমি বেশ ভালো একটা সন্দেহ করার মতো যথেষ্ট যুক্তি আছে যে এই নির্বাচনটা যেন না হয়। প্রিয় ভাইরা, আমি একটা কথা বলি, যেটা আমার নিজের কথা, আমি আগে বলছি এখন বলছি, নিজের কথা, এটা কিন্তু বলার কথা না। আমি বিশ্বাস করছি না, আমি আশা করছি, একটা কথা আছে ইংরেজিতে, হোপ ফর দ্য বেস্ট, থিঙ্ক ফর দ্য ওয়েস্ট। ভালো কিছু আশা করো, খারাপ কিছু চিন্তা করো। খারাপ করার চিন্তা করো, ভালো কিছু আশা করো। আমি ভালো কিছু আশা করি, খারাপটা ভাবে এইভাবে সম্ভবত নির্বাচন খুব তাড়াতাড়ি ওনারা করবেন না। আমি তার কোন লক্ষণ আমি দেখি না। কয়েকটা দল যা শুরু করছে, এইটা না হইলে নির্বাচন হবে না, ওইটা না হইলে নির্বাচন হবে না, এইটা না হইলে নির্বাচন হবে না। যদি এগুলো হতে থাকে, নির্বাচনে কেমন হবে ভাই? কেউ কেউ বলেই ফেলেছেন যে আমরা নির্বাচনে যাব না। আরে ভাই, কয়েকদিন আগে হলে আপনার নির্বাচনে গেলেই কি না গেলেই কি, আমরা অচিন্ত কেটা বাংলাদেশে, কারণ আপনারা নির্বাচন যাবেন না, ধমক দেন, কোনো লাভ নাই। আমার মনে হয় নির্বাচনটা যথাসময়ে আমরা আশা করতে পারি। আমি খারাপ কথা বললাম যে হোপ ফর দ্য বেস্ট, থিঙ্ক ফর দ্য ওয়েস্ট, আমি খারাপ কথা বললাম, খুব দ্রুত নির্বাচনের সম্ভাবনা কম। আর ভালো কথা বললাম যে আমি আশা করছি নির্বাচনটা হবে। এখন এই যে দুটো কথা বললাম ভাই, কোনটা লিখবেন আপনারা? কোনটা লিখবেন? তুমি যে লিখে যাই যে নির্বাচন হবে না লিখবেন, না নির্বাচন হবে লিখবেন? ভাই লিখলে দুইটা ভালো করে লিখবেন, এটা কিন্তু উল্টো পাল্টা করেন না। এমনি এমনি লেগে রয়েছে ব্লগারটা আমার পিছনে। তো যাই হোক, তো আর একটা কথা ভাই, সাংবাদিক মাধ্যমে বলি, আমার সম্পর্কে এই বেশ ভালো ভালো কথা আজকাল ব্লগাররা লিখতেছে। তো এখন আমি মনে মনে খুব চিন্তা করলাম, তারা আমার বিরোধী দলের কথা লিখতেছে, খুব আজে বাজে ভাবে কথা লিখতেছে, মনটা খারাপ হয়ে যায়, আসলে খারাপ হয়ে যায়। কিন্তু দেখলাম ও আমি না, আমাদের মির্জা ফখরুল ইসলাম গুলো ধরছে, তারপরে দেখলাম ফজলুল সাহেবেরও ধরছে, তারপরে দেখলাম সালাউদ্দিন সাহেবেরও ধরছে, আমার ভাতিজা ইশতাককে ধরছে। আমাদের গতকাল দেখলাম অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবকেও বলছে, ওটা বলছে আরেক লোক। অর্থাৎ আপনি খেয়াল করে দেখেন, অন্য কোন জুনিয়র নেতার সঙ্গে কিন্তু কিছু বলতেছে না, শুধুমাত্র যারা বিএনপির মধ্যে একটু মানুষজন লাইক করে, পছন্দ করে যাদেরকে, এদের বিরুদ্ধে লিখতেছে কয়েকটা লোক। এবং আমি মনে করি এই লোকগুলো দেশ এবং জাতির শত্রু। এটা তো হলো দাবি দেওয়ার মধ্যে পড়ছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তো অনেকে বলে স্থানীয় সরকার নিয়ে নির্বাচন না হলে অন্য নির্বাচন হবে না। ভাই এগুলো নিয়ে আমি আগে দিচ্ছি না, অনেক কথা বলে ফেলেছি। তো যা বলছি এটাকে যদি একটু সামাল টামাল দিয়ে আপনি লিখতে পারেন, মানে যে বাঁচবো, নাহলে কিন্তু এই ব্লগাররা যে কি করবো এটা আল্লাহ জানে। এইখানে পোস্টমর্টেম কইরা এক এক অংশ এক জায়গায় ফেলাই দেবো নিয়ে। তো এটা থেকে যদি আপনি যদি দেখেন, যদি পান, আপনি একটু দয়া করে প্রতিবাদ করেন, দয়া করে প্লিজ। আমি এই অত্যাচারে একটু আমি একটু দিচ্ছি কি নির্বাচন নিয়ে তো বললামই।
তোমার নির্বাচনের কথা তো বলছি আমি ভাই একবার, তুমি হলো না এগুলো নিও, আমার আমি করে দেবো তোমার। হ্যাঁ, যাই হোক, তো এখন আরেকটা বিষয় হলো কি, অবিভক্ত ঢাকার মেয়র ছিলাম না এক সময় আমি। তো আমার মনে হয় খারাপ চালাই নেই ওই সময়, আল্লাহর রহমতে। মানে এখন যে আপনার দেখতেছেন না যে কামান দিয়ে মশা মারতেছে যে, আচ্ছা ধরেন এই কামানগুলি না থাকতো এখন কি হতো? এই কামান কিন্তু আমি আনছিলাম ইম্পোর্ট করে শিবাগেগি এবং রোল্যান্ড কোম্পানি থেকে, আমি আনছিলাম 50টা প্রথম। এদের খবর কি জানতো না। তো অবিভক্ত ঢাকার মেয়র ছিলাম আল্লাহর রহমতে, এটা অত্যন্ত গর্বের বিষয়। ওই ঢাকাকে 2টা ভাগ করলো এবং এটা আমার মনে হয় কাজটা খুব ভালো করে নাই, এটা ক্ষতি হয়ে গেছে খুব। এখন 2 ঢাকা যদি এক করে তাহলে এর প্রক্রিয়া আছে, শুধু এক করলে হবে না। এখন ঢাকা অনেক বড় হয়েছে, এক করলে হবে না, প্রশাসনের একটা সুবিন্যস্ত একটা প্রশাসন তৈরি করতে হবে। এই ঢাকা মহানগরীর আন্ডারে পুলিশ থাকবে, সিটি গভর্নমেন্ট হতে পারে, এবং ওয়াসা, ইলেকট্রিক সাপ্লাই, অর্থাৎ ঢাকায় যা কিছু আছে এই জিনিসগুলো সিটি গভর্নমেন্ট আন্ডারে থাকবে, সিটি গভর্নর হবে, আর মেয়র কথা থাকবে না, যদি এটা হয় আর কি। এটা অফ দি রেকর্ড বললাম, এটা যেহেতু আমাকে লেখা দিয়ে কথা বললাম। যাই হোক, আমি আপনাদেরকে আশা করি নির্বাচন সম্পর্কে আমার কথা পরিষ্কার করতে পেরেছি। 2 ভাইয়ের কথা বলেছি আমি, একটা ভাগ দিলে আরেকটা ভাগ দিয়ে ভাই, এক ভাগে এক ভাগ দিয়ে না, তাহলে এই মুসিবত হচ্ছে আমার, তাহলে আমার একটু মুসিবত হয়ে যেতে পারে। এখন সকলের কথা বলার অধিকার আছে ভাই, আমরা অনেক কষ্ট করে কথা বলার অধিকার আদায় করলাম, এটাই খালি ওই কয়েকজন লোকের জন্য না, আমাদের জন্য। আমাদের কথা বলার অধিকার আছে, আপনাদের কথা আপনারা বলেন। আমি বলছি সত্যি কথাটা বলেন, মিথ্যা কথা বলে কারো চরিত্র হরণ করেন না, যেটা সত্যি সেটাই বলেন, আপত্তি কিছু নাই। কিন্তু মিথ্যা কথা বলে কিছু কিছু লোক আছে বিশ্বাসযোগ্য মিথ্যা কথা বলতে পারে। এই বাংলাদেশ বুঝছেন, বিশ্বাসযোগ্য মিথ্যা কথা, মিথ্যা কথা কিন্তু আপনি বিশ্বাস করতে বাধ্য। এত সুন্দর করে একটা মিথ্যা কথা বলবে যে সেই মিথ্যা কথা আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন। তো আল্লাহ তাআলা তাদের গুণ দিচ্ছে, তারা বিশ্বাসযোগ্য মিথ্যা কথা বলতে পারে, তারা বিশ্বাসযোগ্য কাগজপত্র তৈরি করতে পারে ওখানে বসে বসে, কিন্তু তারা দেশে আসার কোন সুযোগ তারা পায় না। এখন আমি তো বুঝলাম না, এখন তো দেশ স্বাধীন, সমস্ত মামলা নিয়ে আসামিরা বিদেশে ফেরত আসছে বাংলাদেশে, আপনারা কেন আসেন না রে ভাই? আপনারা কেন আসেন না দেশে? আপনাদের তো দেশের প্রয়োজন। আমি বলতে যাচ্ছি এই দেশের মানুষের আপনাদের যে প্রয়োজন আছে, আপনারা আসেন, আপনারা এসে দায়িত্ব নেন, কথাবার্তা বলেন, কাজ করেন, অনেক কাজে লাগবে। কিন্তু আসেন না কেন ভাই? এই জবটা একটু দিয়ে। আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে এতক্ষণ পর্যন্ত আমার প্রলাপ শোনার জন্য আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।